সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিল প্রায় বাঙালিরা। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে পথে নেমেছিল আপামর বাঙালি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসিও চেয়েছিলেন, কিন্তু শিয়ালদা আদালত যাবজ্জীবন সাজা শুনিয়েছে সঞ্জয় রায়ের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কোথাও কোথাও একটা দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছেন যে ইন্ডিয়ান প্যানেল কোড যে আইনটা ছিল এবং নতুন করে ভারতীয় ন্যায় সংহিতা আসার ফলে এই যে রায় সাথে প্রভাব পড়েছে, এ বিষয়ে আমরা জানবো, কি বলবেন? দেখুন, আরজি করের ঘটনায় একা দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় অ্যাকিউজড হিসেবে। কিন্তু আপনাকে প্রথমে মনে করিয়ে দিতে চাইছি, যেটা আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে জনগণকে, যে আমাদের দেশেতে জুডিশিয়ালি, আমি একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট হিসেবেই বলছি, যে আমাদের দেশে বিচারক বা বিচারপতিরা যখন বিচার করেন তখন সেটা তার হাত পা তার বাঁধা থাকে, সেটা হচ্ছে কতটা ইনভেস্টিগেশন এজেন্সি সেটাকে এনকোয়ারি করেছে বা ইনভেস্টিগেশন করেছেন, তার ওপরে কিন্তু জাজমেন্ট লেখা হয়। এক্ষেত্রে শিয়ালদা কোর্টের বিচারক যে বিচারটা তিনি করেছেন এবং সেখানে তিনি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট বলে সেটাকে তিনি গণ্যতা দেননি, মান্যতা দেননি। তার কারণটা হচ্ছে যে সেখানে তিনি ইনভেস্টিগেশন যেটা দেখতে পেয়েছেন, সেই ইনভেস্টিগেশনের মধ্যে সঞ্জয় রায়কে কখনো তিনি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসেতে তাকে সেখানে করতে পারেননি। তার কারণটা হয়ে গেছে কিন্তু যে সঞ্জয় রায়কে যে সম্বন্ধে যখন এনকোয়ারি করা হচ্ছে বা ইনভেস্টিগেশন করা হচ্ছে, তার যে প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনের কতগুলো তথ্য এবং ডকুমেন্টস দরকার পড়েছে, সেটা কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি পায়নি। অনেক জিনিস লোপাট হয়ে গেছে। কে বা কারা লোপাট করেছে আমি তার মধ্যে যাচ্ছি না, আমি কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমি একটাই কথাই বলছি, ইনভেস্টিগেশন যতটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু যদি সিবিআইও করে বা ইন্টারপোলও করে, কিন্তু সেটা কিন্তু ইনভেস্টিগেশনের ওপর কিন্তু তা ভিত্তি করে করতে হবে, কিন্তু সেই ভিত্তিটা কিন্তু করে উঠতে পারেনি। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসেতে কিন্তু যখন আপনাদের কাছে মনে করি যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, তখন হেতেল পারেক ঘটনাতে তখন ধনঞ্জয়ের ফাঁসিতে তখন কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট বলা হয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধীর মার্ডার কেসেতেও কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট বলা হয়েছিল, যে দেশের প্রধানমন্ত্রী যিনি, তার যে সুরক্ষার দায়িত্বে তার বেশি দায়িত্ব থাকে, সে যখন নিজে খুন করছে প্রধানমন্ত্রীকে, তখন এক্ষেত্রেও ঠিক কিন্তু এটা আসতে পারতো, এই জাজমেন্টটা আসতে পারতো। কিন্তু আমি অনেক সময় টিভিতে দেখতে পাচ্ছি যে বচ্চন সিংয়ের জাজমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু বচ্চন সিংয়ের 1980 সালের বচ্চন সিংয়ের জাজমেন্ট যেরকম বলা হচ্ছে, পাশাপাশি এই জাজমেন্টটাকেও বলা দরকার। মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা কেসে বিয়ন সিং আর সতবন্ত সিংয়ের কেসেতে সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট মানে হচ্ছে যে দায়িত্বে থাকছে একজন নিরাপত্তা রক্ষী, সে যখন একজন সরকারি পদাধিকারীকে খুন করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট হয়। এক্ষেত্রেও দেখা যাবে যে সঞ্জয় হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সে আধা সামরিক বাহিনীর সদস্য হোক বা আধা পুলিশ বাহিনীর সদস্য, কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি সে একজন সামরিক মানে পুলিশেরই একটা ছোট অংশের তিনি সদস্য। সে যখন রেপ করে খুন করছে একজন মহিলাকে, যে এতগুলো মানুষকে পরিষেবা দেয়, যে ডাক্তারি পরিষেবা দিচ্ছে, যে সমাজকে পরিষেবা দিচ্ছে, যে ব্যক্তিকে পরিষেবা দিচ্ছে, তাহলে তার দায়িত্ব যখন এখানে পালিত করতে গিয়ে সে যখন একটা এই ঘটনার সম্মুখীন হচ্ছে, তখন এটাও কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসের মধ্যেই পড়ার কথা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ইনভেস্টিগেশনসটা ঠিকভাবে হয়নি ইনভেস্টিগেশনটা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে হাইকোর্টে আজকে অনেকে যাচ্ছে, এই মামলা সুপ্রিম কোর্ট অবধি যাবে, এবং এই মামলা সুপ্রিম কোর্ট অবধি যাবে এবং সুপ্রিম কোর্টেতে এটা বছর 10 লাগবে এই ঘটনার কি হতে, কারণ ধনঞ্জয়ের কেস লেগেছিল 18 বছর লেগেছিল। আর এক্ষেত্রে কিন্তু ফাঁসিটাই যে ক্যাপিটাল পানিশমেন্ট দিলেই যে সব কিছু বেরিয়ে আসবে এমন কিছু নয়, কিন্তু যা পারিপার্শ্বিক যে তথ্য ডকুমেন্টস আমরা দেখতে পেয়েছি, যে মানে ওই অভয়ার শরীরের ওপর যে নির্যাতনের যে চিত্র, তাতে একটা জিনিস আমি সিদ্ধান্তে উপনীত, এই ঘটনা কখনো সঞ্জয় রায় একা করেনি, এর সাথে আরও অনেকে যুক্ত ছিল, দুর্বৃত্তরা, এবং সেই দুর্বৃত্ত কারা, সেই দুর্বৃত্তদেরকে কিন্তু প্রকাশ করা, তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসার দায়িত্ব কিন্তু সিবিআইয়ের। এবং সাধারণ মানুষ কিন্তু তারা কনফিউজ যে
আইপিসি, ইন্ডিয়ান প্যানেল কোড আইন এবং নতুন যে আইন রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, এর জন্য কি প্রভাব পড়লো কি? না 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 না, এটার জন্য কোনো প্রভাব পড়েনি। তার কারণটা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে সিআরপিসি আইপিসিতে আমরা এতদিন বিচার করে এসেছি, এবং সিআরপিসি আইপিসিতে বিচার করাতে আপনার সেটা হয়েছে, সেখানে কিন্তু আজকে সেটা চেঞ্জ হয়ে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতা এসেছে। সেখানে খালি সেকশানগুলোর বদল হয়েছে, কিন্তু সেই সেকশানগুলোর যে গুরুত্ব সেগুলো কিন্তু সবই বজায় রয়েছে। সেক্ষেত্রে আপনার 302টা হয়ে গেছে অন্য। আমরা যেমন 439, 438 সেকশানেতে অ্যান্টিসিপেটরি বেল, মার্ডার কেস, রেপ কেস, সেগুলো সেকশানের নামের পরিবর্তন হয়েছে। তা সেকশানের নামের পরিবর্তনের সঙ্গে কখনো কেসের গুরুত্বের কোনো সম্পর্ক আসে না। এটা যে বা যারা বলছেন এটা ভুল বলছেন। এটা 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 একটা নতুন আইনের মধ্যে দিয়ে বিচার হয়েছে, এবং সেই আইনের বিচারের মধ্যে দিয়েও কিন্তু যথার্থভাবেই সেই বিচারটা হয়েছে। জজ সাহেবরা অত্যন্ত মাইন্ড অ্যাপ্লিকেশন করে বিচার করেছেন, এবং মাইন্ড অ্যাপ্লিকেশন করে বিচার করেই কিন্তু তারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবারে মহামান্য উচ্চ আদালতে গেছে, মহামান্য উচ্চ আদালতেতে স্টেটও যেমন গেছে, সিবিআইও তেমন গেছে, আবার সঞ্জয়েরও রাইট আছে সেখানে যাওয়ার। সেও কিন্তু কোনিকে তার সাজা কমাবার জন্য যাবে। স্টেট যেমন গেছে ফাঁসির জন্য, সিবিআই যেমন ফাঁসির জন্য গেছে, ওরও কিন্তু রাইট আছে, সে কিন্তু যাবে যে ওর সাজা কমাবার জন্য, ও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। এই জায়গাটা কিন্তু আপনাকে ধরতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের হচ্ছে বিউটি অফ দ্য আর্ট অফ দ্য ল, যে এখানে দোষীরও কিন্তু তাকে নির্দোষ প্রমাণ করবার সুযোগের দেওয়া রয়েছে, এবং কোর্ট সেখানে সমমর্যাদায় সমভাবে সেখানে কিন্তু সিবিআইয়ের কথাও যেমন শুনবে, স্টেটের কথাও যেমন শুনবে, তেমনি সঞ্জয় রায়ের কথাও শুনবে। যে শিয়ালদা কোর্ট যখন রায়টা দিল তখন কিন্তু এটা বলা হলো যে আমৃত্যু যাবজ্জীবন। সাধারণ মানুষ যাবজ্জীবন শুনেছে, সাধারণ মানুষ এটাই কনফিউশন হয়ে যাচ্ছে যে আমৃত্যুটা কেন, তাহলে আমৃত্যু যাবজ্জীবন, তাহলে আর যাবজ্জীবন দুটোর মধ্যে তফাৎটা কোথায়? আমি ক্লিয়ার করে দিচ্ছি। আগে আমাদের দেশেতে তখন ন্যায়দণ্ডের সংহিতা আসেনি, আমাদের দেশে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল যে যাদুর কারুর যাবজ্জীবন কারাদণ্ড হয় সেটা 12 বছর পর্যন্ত আগে থাকতো, তারপর সে প্যারোলে ছাড়া পায়, পায় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত হয়। এখন যেটা যাবজ্জীবন মানে হচ্ছে আমৃত্যু, মানে তার যদি সে যদি 52 বছর বয়সে সে যদি বা 50 বছর বয়সে সে যদি দোষী সাব্যস্ত হয়, সে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত কিন্তু তাকে জেল করতে হবে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে এটা কতটা সঠিক বা কতটা বেঠিক, মানুষের জীবনের একটা অংশে তো এসে মানুষের পরিবর্তন আসে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে সেটা নিয়ে। কিন্তু এই মুহূর্তে আইনটা হচ্ছে যে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে যতদিন সে বাঁচবে ততদিন তাকে কিন্তু ওই দোষী হিসেবে সেই সাজাটাকে ভোগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখন আর এই 12 বছর বা 14 বছর এটা কোনো ভ্যালিডিটি করবে না। প্রকাশ্য একটা জনসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি দেখেছেন যে পে রোলে 2-3 বছরের মধ্যে অনেকে বেরিয়ে যাচ্ছেন, সঞ্জয় রায়ের ক্ষেত্রে সেটা হবে না তো, এমনটা আশঙ্কা করেছেন তিনি। দেখুন, পেরোল হচ্ছে একটা রাইট। পেরোল একটা মানুষ যদি দীর্ঘদিন যাবৎ জেলে থাকে তখন তার বাড়িতে কোনো অনুষ্ঠান বা তার বাবা মা মারা গেল বা তার স্ত্রী পুত্রের কোনো ঘটনা ঘটলো বা তার কন্যার বিবাহ হলো, তাহলে হাজার হাজার আমাদের ইনস্ট্যান্ট আছে যেখানে পেরোলের আমি ঘটনা দেখাতে পারি যে পেরোলে তাকে 10 দিনের জন্য 15 দিনের জন্য বেরোতে দিচ্ছে। পেরোল মানে তো খালাস নয়, পেরোল মানে হচ্ছে কিছুদিনের জন্য তাকে জেলের পরিবেশ থেকে বাইরে নিয়ে এসে তাকে একটা অন্য তার পরিবারের সঙ্গে সংযুক্ত করার একটা প্রসেস, এটাকেই পেরোল বলে। আজকে দেখবেন জেলেরও কনসেপ্ট অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন মুক্ত জেল হয়ে গেছে, বহরমপুরেই মুক্ত জেল আছে। অ্যাকিউজরা সারাদিন বাইরে কাজ করে, বিভিন্ন রাত্রিবেলা এসে জেলে থাকে। তো এখন কিন্তু আমাদের এই যে দেশেতে কিন্তু একটা আধুনিক চিন্তাভাবনার স্তরে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা যাবজ্জীবন পানিশমেন্টগুলোকে কিন্তু চিন্তা করে দেখা হচ্ছে। শুধুমাত্র জেল মানে যে জেলের গণ্ডির মধ্যে তাকে বেঁধে রাখতে হবে এমন কোনো কিন্তু অর্থ নেই আর কি। সঞ্জয় রায়ের যাবজ্জীবন হলো, তাতে কি কারোর আরও মানে আশঙ্কা বা ভয় পাওয়া শুরু হয়ে গেল কি মনে হচ্ছে? সিবিআই যদি ঠিক করে ইনভেস্টিগেশন করতো বা ক্যালকাটা পুলিশ যদি ঠিক করে ইনভেস্টিগেশন করতো, প্রথমে তো ক্যালকাটা পুলিশ করেছিল, তারপরে সিবিআই করেছে, তাহলে কিন্তু আজকে শুধুমাত্র সঞ্জয় রায় নয় অনেকেই ধরা পড়তো। এখন প্রশ্ন উঠতে পারে যে সঞ্জয় রায়কে কি বলির পাঠা করা হয়েছে? তাহলে সঞ্জয় রায় যদি বলির পাঠা না হয়ে থাকে তাহলে কিন্তু যে বা যারা আরও যুক্ত আছে, আমি বারবার করে একটা কথা বলছি, এই ঘটনা অভয়ার যে আপনার মৃত্যু বা তার উপর যে নির্যাতনের চিত্র
যা তথ্য পারিপার্শ্বিকভাবে উঠে এসেছে সেখান থেকে এটা স্পষ্ট বলা যায় যে এই ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়, এর সঙ্গে আরও লোক ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তার কাছ থেকে আমরা শুনলাম যে সঞ্জয় রায়ের এই যে যাবজ্জীবন কারাদণ্ড, অনেকে হয়তো ভাবছেন যে যাবজ্জীবন আর মৃত্যু কারাদণ্ডের মধ্যে তফাৎটা কোথায়। এটা কিন্তু খুব একটা বেশি তফাৎ নেই, তিনি যেটা আমাদের বলতে চাইলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।